আসসালামু আলাইকুম। আজকে আইসিটি চ্যাপ্টার 6 এর সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগতম। লাস্ট লেকচারটা আমরা ফেসবুক এবং ইউটিউবে লাইভ নিয়েছিলাম। সমস্যা হচ্ছে যখন আমরা লাইভ নিই তখন স্বাভাবিকভাবেই লাইটিংটা প্রপার আসে না। সো দেখা যায় পোস্ট এডিটিং এ আমরা একদম প্রপার কালারটা পাই না। সো আমার মনে হয়েছে যে আসলে দিন শেষে বাচ্চাদেরকে যদি আমি রেকর্ড আকারে দেই তাহলে তাদের জন্য দেখতে সহজ হবে। আমি লাইভে অনেক সময় নষ্ট হয় সেগুলো হবে না। সো তোমাদের জন্য কি ওভারঅল জিনিসটা হচ্ছে একটা বেটার সলিউশন আকারে আসবে। এজন্যই আমি তোমাদের এই লেকচারটা একদম রেকর্ড করেই দিচ্ছি। এখানে সুন্দর মতো আমি লেকচারটা শেষ করে তোমাদেরকে স্লাইডটা দিয়ে দিব। লাস্ট যে লেকচারটা হবে যেখানে আমাদের অ্যাকচুয়ালি এসকিউএল হচ্ছে কিভাবে কাজ করে সেটা আমাকে দেখাতে হবে। সেই লেকচারটা অনেক কিউট একটা লেকচার হবে। ওই লেকচারটাতে আমরা কোড করে করে দেখাবো যে আসলে কিভাবে তুমি কোডিং গুলো দেখতে পারবা। সো ওই কোডিংটা অনেক মজার একটা ক্লাস হবে। সো ওই কোডিংটা দেখলে তোমাদের মোটামুটি ডান। এবং তারপরে আমি আরেকটা এক্সট্রা লেকচার অবশ্য দিব যেখানে আমরা শুধুমাত্র তোমাদের যে বোর্ড সিকিউ গুলো আসছে সেগুলো সলভ করে দিব। আর বোর্ডের এমসিকিউ গুলো আসলে আলাদা করে সলভ করার কিছু নেই, বিকজ এরা তুমি আমার স্লাইড থেকে পড়ে নিজে প্র্যাকটিস করলে কমন পাবা। সো এখানে আলাদা করে আমার মনে হয় এমসিকিউ বোঝানোর কিছু আছে। তারপরেও যদি তোমাদের মনে হয় কোনো এমসিকিউ তোমাদের সমস্যা, তাহলে তোমাদের স্লগ ওভার 1.0 একটা ডিসকাশন গ্রুপ থাকবে ফেসবুক, সেখানে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা নাই। বাট আপাতত আমার কাছে মনে হচ্ছে তোমাদের ডেমো হিসেবে এই সেকেন্ড লেকচারটা যথেষ্ট হেল্পফুল হবে। এই লেকচারটা পাবলিকলি অ্যাভেলেবল থাকবে, আমার ফেসবুক চ্যানেলে থাকবে এবং আমার ইউটিউব চ্যানেলও প্লেলিস্ট করা থাকবে। আশা করি তোমাদের যাদের চ্যাপ্টার 6 এর সমস্যা তারা ফ্রিতে এই চ্যাপ্টারটা আমার কাছে কমপ্লিট করতে পারবা এবং একই সাথে তোমাদের একটা ওভারঅল আইডিয়া হবে যে আমার আইসিটি কোর্স, যেটা আমার প্রিমিয়াম কোর্স থাকে এবং তার সাথে শর্টকাট বা হচ্ছে যে রিভিশন কোর্স থাকে, এবং স্লগ ওভার 1.0 তে পিসিএমবি তে আমরা ইবিআই কোর্স আমরা যা যা দিচ্ছি সেটা কি রকম। আসেন লাস্ট লেকচারের পর থেকে আমরা শুরু করি। প্রথমত আমাদের এই জায়গাটাতে মাথায় রাখবেন, এটা হচ্ছে রিলেশনশিপ ডিগ্রির ব্যাখ্যা বোঝাচ্ছি। তো ডেটাবেসে রিলেশনশিপ তৈরি করার জন্য আসলে কয়টা টেবিল এখানে পার্টিসিপেট করছে বা আমাদের এখানে হচ্ছে যে সেগুলোকে আমরা বলছি রিলেশনশিপের ডিগ্রি। সো দ্য অ্যামাউন্ট অফ টেবল দ্যাট ইজ পার্টিসিপেটিং ইন ক্রিয়েটিং আ রিলেশনশিপ। প্রথম আছে ইউনারি রিলেশনশিপ, যেখানে আমাদের শুধুমাত্র একটা টেবিল অংশগ্রহণ করে, তথা একটা টেবিলের সাথেই দেখা যায় আমাদের এখানে বাকিগুলো সম্পর্ক বোঝানো হয়। যেমন মনে করো মানুষ একটা এন্টিটি, মানুষ ভাত খাচ্ছে, মানুষের সকল বৈশিষ্ট্য আছে। যেখানে দেখা যাচ্ছে মানুষ নিজেই একটা হচ্ছে যে তার যত ধরনের বৈশিষ্ট্যগুলো আছে তার সাথে একটা এন্টিটি তৈরি করে নিয়েছে, এবং এই যে এন্টিটি তৈরি করে নিয়েছে তার মাধ্যমে এখানে একটাই টেবিল, এই টেবিলের হচ্ছে যে একাধিক অংশ, এর মাধ্যমে শুধুমাত্র আমরা হচ্ছে যে একটা টেবিলের বিভিন্ন উপাদানের সাথে সম্পর্কটাকে আমরা ইউনারি রিলেশন বলতে পারি। গেল। এরপরে আসেন বাইনারি। বাইনারি মানে অফকোর্স বুঝতে পারছেন এখানে দুইটা টেবিল থাকবে। যেমন মনে করেন এখানে দুটো টেবিল আছে, দুটো টেবিলের হচ্ছে এটা এন্টিটি সেট, আর এখানে আমাদের প্রত্যেকটা হচ্ছে এন্টিটি এবং সরি অ্যাট্রিবিউটস। সো আমাদের এই এন্টিটি সেট গুলো আমাদের শুধুমাত্র হচ্ছে যে একটা নির্দিষ্ট রিলেশনশিপের মাধ্যমে তারা থাকবে, এবং তার মাধ্যমে আমরা খুব সহজে দুটো টেবিলের মধ্যে সম্পর্ক করতে পারবো। যখন দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ ফর্ম হবে তাকে আমরা বলছি বাইনারি রিলেশনশিপ। ঠিক আছে। টার্নারি শব্দের অর্থ তিন। সো এখানে তিনটা হচ্ছে যে টেবিল থাকবে। সো তিনটা টেবিল মিলে যদি আমাদের একটা রিলেশনশিপে তারা থাকে, যেখানে একটা কমন কিছু থাকবে যার মাধ্যমে তারা তিনজনই ইন্টার রিলেটেড, তাকে আমরা বলছি টার্নারি রিলেশনশিপ। যেভাবে আমাদের টার্নারি রিলেশনশিপের হচ্ছে যে ব্যাখ্যাগুলো থাকে। এখন আসেন তাহলে আমরা তিনটা টেবিলের রিলেশনশিপ পেয়ে গেছি, ইউনারি, বাইনারি, টার্নারি। সো এবং সেটার সংজ্ঞা এখানে দেওয়া আছে যে একটা টেবিল যদি থাকে, তিনটা টেবিল যদি থাকে পরস্পর রিলেটেড, তো সেটাকে আমরা টার্নারি বলবো। এবার আসেন প্রাইমারি কি ফিল্ড। এখান থেকে খুব কঠিন কঠিন প্রশ্ন আসা শুরু করবে, কারণ এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট পড়া শুরু হচ্ছে। প্রাইমারি কি ফিল্ডের আইডিয়া হচ্ছে তুমি যখন একটা ডেটাবেস বানাচ্ছ, সেখানে একটা ফাইল বা টেবিল থাকে, টেবিলের মধ্যে একটা পার্টিকুলার কলাম থাকতে হবে যেখানে প্রতিটা ডেটা ইউনিক, যেন তুমি খুব সহজেই ওইখান থেকে আলাদা করতে পারো যাতে আমার কোন ডেটাটা নিতে হবে। ফর এক্সাম্পল তোমাকে আমি বলি, এই মনে করো যে একটা টেবিল, টেবিলের মধ্যে এখানে নাম আছে আর রোল নাম্বার আছে, এখন আর ক্লাস আছে। এখন দেখো তো খেয়াল করে এই জায়গায় প্রত্যেকের রোল নাম্বার আলাদা হইতে পারে একটা নির্দিষ্ট ক্লাসে, বাট নামটা কি হইতে পারে। যেমন আমার ক্লাসে আবির নামে তিনজন ছিল, এখন আবির দিয়ে যদি আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি লাভ নেই, কারণ আবির নামটা সার্চ করলে তিনজনের ডেটা চলে আসবে, বা রোল 1 রোল 2 সার্চ করলে একজনের ডেটাই আসবে। তাহলে রোল হচ্ছে আমার এই জায়গায় প্রাইমারি কি ফিল্ড। যেই ডেটা ইউনিক, যেটা কপি করা যাচ্ছে না, তাকে আমি বলছি কি প্রাইমারি কি ফিল্ড। যেমন ফাইল বা ডেটাবেজের রেকর্ড শনাক্তকরণের জন্য যে ফিল্ড ব্যবহার করা হয়, দ্য ফিল্ড উইচ ইজ ইউজড টু আইডেন্টিফাই দি কি বলে রেকর্ড হচ্ছে যে ইন আ পার্টিকুলার ডেটাবেস। সো আমাদের সাধারণত রোল নাম্বার একটা ভালো হচ্ছে যে কি ফিল্ড আকারে কাজ করতে পারে। সো এই কি ফিল্ড আবার তিন প্রকার, প্রাইমারি, কম্পোজিট আর একটা কি ফরেন কি ফিল্ড। আসেন একটা একটা করে বুঝাই। প্রাইমারি কি ফিল্ডের ব্যাখ্যা আমি অলরেডি বুঝাই দিছি। একটা নির্দিষ্ট হচ্ছে যে আমাদের কি ফিল্ড যার মাধ্যমে আমরা রেকর্ড গুলোকে আলাদা করে ফেলতে পারি, সেটার ব্যাখ্যা অলরেডি জানো, নতুন কিছু না।
যেমন এই জায়গায় আমরা জানি যে যদি আমি সবগুলোকে একটা ওভারঅল হচ্ছে এক্সাম্পল আনি, তাহলে হচ্ছে আমার রোল নাম্বারটাই হচ্ছে যে আনকমন, এটা হবে আমার প্রাইমারি কি ফিল্ড। এবং যেটাকে আমরা প্রাইমারি কি ফিল্ড বলবো, সেখানে এরকম একটা চাবি দেখা যাবে, যেরকম একটা চাবি দেখা যাবে, একটা চাবির হচ্ছে যে এরকম সিম্বল দেখায়, ঠিক আছে। কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড কি? কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড হচ্ছে যে আমার এই জায়গায় সাধারণত দেখা যাবে যে ডেটাবেজের ফাইলগুলোর মধ্যে আমাদের একটা কোনো পার্টিকুলার কি ফিল্ড দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারছি না, তখন মাল্টিপল কি ফিল্ডকে একত্রিত করে আমরা একটা কম্পোজিট কি ফিল্ড বানাবো। যেমন মনে করো, আমি তোমাকে একটা সহজ যদি ব্যাখ্যা দিই তাহলে ভালোভাবে বুঝবা। এখানে তুমি একটু মনোযোগ দাও। এখানে মনে করো হচ্ছে যে শাওমির একটা প্রতিষ্ঠান, তার পণ্যের নাম্বার দেওয়া আছে। এখন এই পণ্যের নাম্বার যে 801, এই কোডটা শাওমির মোবাইলের জন্য আছে, ওপ্পোর মোবাইলের জন্য আছে। আবার এদের পণ্যের দাম দিয়েও তুমি আলাদা করতে পারবে না, বিকজ পণ্যের দাম তো দেখা যায় অনেক সময় একই রকম হইতেই পারে। যেমন অ্যাপেলের একটা ফোনের দাম হচ্ছে যে 1,10,000 টাকা, অন্যদিকে আসুসের একটা ল্যাপটপের দামই 1,10,000 টাকা। 1,10,000 টাকা দিয়ে তুমি তো আইডেন্টিফাই করতে পারতেছো না। সো এখানে দেখা যায় আমাদেরকে দুইটা ফিল্ডকে কম্বাইন করতে হয়, যে Xiaomi 801 দ্যাট ইজ আ সিঙ্গেল হচ্ছে যে ইনফরমেশন ইন টোটাল, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো। বা মনে করো Oppo 801, এটার মাধ্যমে টোটাল বোঝা যাবে। তাহলে এই দুইটা মিলে একটা কি ফিল্ড হচ্ছে। তো যদি মাল্টিপল ফিল্ড মিলে একটা কি ফিল্ড হয়, তাকে আমরা বলি কম্পোজিট কি ফিল্ড। সবাই বুঝতে পারছি? তো যদি আমাদের এই জায়গায় এমন হয় যে মাল্টিপল ফিল্ড মিলে একটা কি ফিল্ড হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের কম্পোজিট কি ফিল্ড। এবার আসলে ফরেন কি ফিল্ড। ফরেন কি ফিল্ডের মানে হচ্ছে, মনে করো দুইটা একাধিক টেবিলের মধ্যে আমরা রিলেশনশিপ ফর্ম করছি। যখন রিলেশনশিপ ফর্ম হবে, তখন মনে করো টেবিল এ আর টেবিল বি। সো টেবিল বি এর যে প্রাইমারি কি ফিল্ড, সেটা টেবিল এ এর ফরেন কি। সহজে বোঝাই, আমি বাংলাদেশে আছি, আমার কাছে যে ফ্রেন্ডটা আমেরিকায় আছে সে হচ্ছে যে ফরেনার, যে আমেরিকায় জন্মগ্রহণ করছে তার কাছে আমি ফরেনার। আমি যদি এ ফিল্ড হই, বি ফিল্ডের প্রাইমারি কি ফিল্ড আমার কাছে ফরেন কি ফিল্ড। ক্লিয়ার? এটা এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে রিলেশনাল টেবিলের ক্ষেত্রে যদি একটি টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে ব্যবহৃত হয়, তখন সেটাকে আমরা বলছি ফরেন কি ফিল্ড। ক্লিয়ার? কার কনফিউশন আছে? আশা করি নাই। যেমন এই জায়গায় তুমি যদি খেয়াল করে দেখো, হচ্ছে মনে করো শান্ত, সিফাত, রাফি, জিহা এটসেট্রা আছে, এরা সবাই হচ্ছে যে মনে করো একটা ফিল্ড, এটা আরেকটা টেবিল, এটা আরেকটা টেবিল। এখন এদের মধ্যে সম্পর্ক গঠন করতে হবে। তাহলে বুঝা যাচ্ছে এখানে রোল নাম্বারটা হচ্ছে যে আমাদের কি প্রাইমারি কি ফিল্ড। সো যখন এদের মধ্যে রিলেশনশিপ ফর্ম হবে, এখানে যখন আমাদের রিলেশনশিপ ফর্ম হইলো, এটা যদি আমাদের এ টেবিল হয়, এ টেবিলের সাপেক্ষে এ টেবিলের সাপেক্ষে বা উইথ রেসপেক্ট টু এ, বি টেবিলের রোল হলো প্রাইমারি কি ফিল্ড। ঠিক আছে? বেসিক্যালি এটা এ টেবিলের সাপেক্ষে বি টেবিলের, এটা হচ্ছে আমার প্রাইমারি কি ফিল্ড হবে। এখন আসেন ডেটাবেজের রিলেশন। সো আমরা তিনটা কি ফিল্ড চিনে ফেলছি, প্রাইমারি, কম্পোজিট আর হচ্ছে যে ফরেন। এখন আসেন ডেটাবেজের রিলেশন। ডেটাবেজে যখন দুটো টেবিলের মধ্যে রিলেশন হয় বা মাল্টিপল টেবিলের মধ্যে রিলেশন হয়, তখন সেখানে বেশ কিছু শর্ত থাকে। শর্তগুলো মুখস্থ রাখতে হয়, বিকজ এটা পরীক্ষায় দেয়। যেমন যে আমি বললাম না শর্তগুলা কি কি, এটা একদম মাস্ট পরীক্ষায় আসবে 2 মার্কের কোয়েশ্চেনের জন্য, অনেক সময় অবজেক্টিভও আসতে পারে। সেটা মাস্ট জানতে হবে যে আমাদের শর্তগুলা কি কি। শর্ত হচ্ছে নাম্বার 1, এদের মধ্যে অ্যাটলিস্ট একটা কমন প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। যদি আমাদের কমন কোনো ফিল্ড না থাকে, তাহলে আমি কিসের ভিত্তিতে তাদের রিলেশন করব? সম্ভব না। একটা কমন কি ফিল্ড থাকতে হবে। সেকেন্ডলি, আমাদের প্রাইমারি কি হিসেবে যেটা নির্বাচিত হবে তার তথ্য ইউনিক হতে হবে। সো মনে করো তুমি একটাকে প্রাইমারি কি ফিল্ড হিসেবে নির্বাচন করলে, এখন ওইটার তথ্য যদি ইউনিক না হয় তাহলে তো সমস্যা। তো একটা ইউনিক তথ্য হতে হবে, যেমন রোল নাম্বার একটা ইউনিক কি ফিল্ড হওয়া সম্ভব। তারপরে আসো, যখন দুইটা টেবিলের মধ্যে তুমি রিলেশন স্থাপন করবে, অফকোর্স তাদের দুজনকে খোলা রাখতে হবে, বোথ অফ দেম মাস্ট বি ওপেন, নাইলে কাজ হবে না। এটাকে না আমি খুব সহজে রিলেশনের মাধ্যমে বুঝাইতে পারি। দুজন মানুষের মধ্যে যখন রিলেশন হয়, তখনও তাদের 3টা শর্ত মানতে হয়। দেখো, এটা দিলে খুব সহজে মনে রাখতে পারবে। এক, তাদের দুজনকে ওপেন থাকতে হবে, মানে কি দুইজন কি সিঙ্গেল থাকতে হবে। যদি দুইজনের মধ্যে কারো ইচ্ছা না থাকে রিলেশনশিপে, তাহলে তো হবে না। তো দুইটা টেবিলকে ওপেন থাকতে হবে, ওপেন টু রিলেশনশিপ থাকতে হবে। ঠিক আছে? 1 নম্বর শর্ত পারছি। 2 নাম্বার, তাদের মধ্যে কমনালিটি থাকতে হবে, মানে সিমিলারিটি থাকতে হবে। তাদের মধ্যে যদি কোনো কমন বৈশিষ্ট্য না থাকে, তাহলে তাদের মধ্যে সম্পর্ক হবে না। দুই মানে মেরুর মানুষ হলে তো তাদের সম্পর্ক হওয়ার কথা না। তো তাদের মধ্যে কিছু না কিছু কমন বৈশিষ্ট্য থাকতে হবে। এন্ড লাস্টলি, তাদের মধ্যে কমন বৈশিষ্ট্য থাকলেও কিছু না কিছু ইউনিকনেস থাকতে হবে, নাহলে তোমার তার কাছে তাকে ইউনিক মনে হবে না, স্পেশাল মনে হবে না। দেখছো কি সুন্দর, জীবনমুখী শিক্ষা থেকে শিখে ফেললাম।
তো এটারই ব্যাখ্যা জাস্ট এখানে ইংলিশে দেওয়া আছে। হ্যাঁ, এবার আসেন রিলেশনশিপের প্রকারভেদ। টোটাল 3 প্রকার। একটা হচ্ছে ওয়ান টু ওয়ান রিলেশন, একটা আছে ওয়ান টু মেনি রিলেশন, আর একটা আছে মেনি টু মেনি রিলেশন। চলো ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল ওয়ান টু ওয়ান রিলেশন বুঝা যাচ্ছে এখানে সাধারণত যখন সম্পর্কটা হয় তখন একটা টেবিলের মানে দুইটা টেবিলের মধ্যে ওয়ান টু ওয়ান রিলেশন মানে অর্থাৎ হচ্ছে যে একটা টেবিলের একটা রোয়ের সাথে আরেকটা টেবিলে আরেকটা রোয়ের সম্পর্ক হয়। আমাদের কিন্তু পরীক্ষাটা বারবার আসে দুইটা টেবিল দিয়ে বলবে এদের মধ্যে রিলেশনশিপ দেখাও, তখন কি করতে দুইটা টেবিল আঁকতে হয় একে, এটা নিচে নিচে আঁকতে হয় জেনারেলি, নিচে নিচে একে যে এইভাবে সম্পর্ক দেখাইতে মনে করি এটার সাথে এরকম করে টেবিলের নিচে থাকলে এই ওয়ান এর মধ্যে সম্পর্ক দেখাবো, টু এর সাথে টু এর সম্পর্ক দেখাবো এরকম। তো দেখো এখানে প্রতিটা রোয়ের সাথে প্রতিটা রোয়ের একটা একটা করে সম্পর্ক, জানো যেমন আমি একটু যদি কালি দিয়ে দেখাই এটার সাথে এটা সম্পর্ক, এর সাথে এর, আর ভাই এর সাথে এর, এই তিনটা সম্পর্ক আছে। ঠিক আছে, সো এদের সাধারণত প্রত্যেকটার হচ্ছে যে আমাদের যে ডেটাগুলো আছে তা যখন সম্পর্ক আমরা ফর্ম করছি তুমি খেয়াল করে দেখো যে আমাদের এই জায়গায় প্রতিটা রোয়ের সাথে প্রতিটা রোয়ের সম্পর্ক হচ্ছে, এমন না যে একটা রোয়ের সাথে মাল্টিপল রোয়ের সম্পর্ক হয়েছে। তো যদি এরকম হয় যে একটা রোয়ের সাথে মানে একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের সম্পর্ক, তখন আমরা তাকে বলি হচ্ছে যে একটা কি রিলেশনশিপ, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। হাউএভার প্রশ্ন এরকম হতে পারে যে ওয়ান টু ওয়ান না বরং ওয়ান টু মেনি। যেমন তুমি যদি হচ্ছে যে এরকম একটা টেবিল দেখো, খেয়াল করে দেখাচ্ছি, মনে করো তুমি যদি এরকম একটা টেবিল দেখো ওয়ান টু মেনি, তাহলে এই জায়গায় দেখা যেতে পারে যে আমাদের হচ্ছে যে একের সাথে মাল্টিপল টেবিলের সম্পর্ক হতে পারে। যেমন আমি এই জায়গায় একটু রেজাল্ট টেবিলটা দেখি, আচ্ছা এখানে মনে হয় আমি টেবিলটা দেই নাই ভুলে, আচ্ছা আমি টেবিলটা দেই নাই এই জায়গায়। তো এখানে যেরকম হবে যে মোস্ট প্রবাবলি তোমার মনে করো যেমন বাংলা, তো তুমি যদি বাংলার ভিত্তিতে সম্পর্ক দেখানোর চেষ্টা মানে সম্পর্ক হচ্ছে যে বানানোর চেষ্টা করো, যে মনে করো অন্য একটা ইয়াতে এরকম আছে যে সাবজেক্ট ভিত্তিক রেজাল্ট, যে বাংলায় পাস কয়জন, ইংলিশে পাস কয়জন এটসেট্রা, সাবজেক্ট এখানে আছে বাংলা। এখানে যদি বাংলার ভিত্তিতে তুমি সম্পর্ক করো তাহলে দুইটার সাথে সম্পর্ক চলে আসবে, রাইট? তাহলে কি একটা রেকর্ডের সাথে মাল্টিপল রেকর্ড, তাহলে এটাকে বলে ওয়ান টু মেনি। তো যখন এরকম একটা রেকর্ডের সাথে মাল্টিপল রেকর্ডের সম্পর্ক হবে দুটো টেবিলের মধ্যে, সেটাকে আমরা ওয়ান টু মেনি বলবো। তারপরে মেনি টু মেনি, মেনি টু মেনি মানে হচ্ছে এখানে মানে অনেকগুলোর সাথে অনেকগুলো সম্পর্ক। যেমন মনে করো তুমি যেখানে দুইটা টেবিলের মধ্যে প্রথম টেবিলের একটি রো দ্বিতীয় টেবিলের একাধিক রোয়ের সঙ্গে সম্পর্কিত, আবার দ্বিতীয় টেবিলের একটা রো প্রথম টেবিলের একাধিক রোয়ের সাথে সম্পর্কিত হয়, সেটাকে আমরা মেনি টু মেনি বলি। যেমন একটা এক্সাম্পল দেখি, এই জায়গায় দেখো ক্রিকেট ক্লাব, এখানে ক্রিকেট ক্লাব, এই জায়গায় দুইটা ক্রিকেট ক্লাবের সাথে সম্পর্কিত, রাইট? আবার তুমি যদি এই জায়গায় কি বলে এটাকে, ফর এক্সাম্পল তুমি যদি এখানে ফুটবল ক্লাব দাও, ফুটবল ক্লাবের সাথে ফুটবল ক্লাব সম্পর্কিত, চেস ক্লাবের সাথে চেস ক্লাব সম্পর্কিত, যদি আরেকটা চেস ক্লাব এখানে থাকতো তাহলে তুমি আরেকটা সম্পর্ক পাইতা। তো এরকম ভাবে হচ্ছে দেখা যাচ্ছে এখানে ওয়ান টু মেনি মানে মেনি টু মেনি, অর্থাৎ এখানে মেনি হচ্ছে যে ডেটা, এখানকার মিনি ডেটা, এখানকার মিনি ডেটা, ওখানকার মিনি ডেটার সাথে সম্পর্কিত থাকে। এরকম যদি সম্পর্ক দেখা যায় সেটাকে আমরা বলি হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ, অর্থাৎ যেখানে একাধিক রো দুই সাইডের একাধিক রোর সাথে সম্পর্কিত থাকবে। তো পরীক্ষা প্রশ্ন কিভাবে দিবে, দুইটা টেবিল দিবে, দিয়ে বলবে তাদের মধ্যে রিলেশনশিপ দেখাও। তখন তোমাকে একটা প্রাইমারি কি ফিল্ড দেখাইতে হবে যে এটা প্রাইমারি কি ফিল্ড, তারপরে দুইটার মধ্যে যখন সম্পর্ক দেখাবা তখন দেখা যায় কিভাবে তাদের মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ হয়ে গেছে। এই যেরকম অ্যারো দিয়ে দিয়ে দেখাই দিবা, দুইটা টেবিল নিচে আঁকবা পরপর, অ্যারো দিয়ে দিয়ে দেখাই দিবা, কাজ শেষ। এখন আসেন এসকিউএল, দিস ইজ ওয়্যার থিংস আর গানা গেট ইন্টারেস্টিং। এসকিউএল আমাদের অনেক ধরনের ডেটা আসবে, প্রত্যেকটা হচ্ছে যে আমরা এখন এসকিউএল এর কোয়েরি দেখবো, এই কোয়েরি গুলো কিভাবে কাজ করে এখানে আমি মোটামুটি বুঝাই দিয়ে যাব। বাট তারপরে আমরা নেক্সট লেকচারে মানে যেটা কালকের লেকচার, ওই লেকচারে আমরা হচ্ছে যে এই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা প্রপারলি শিখবো, মানে আমি তোমাকে একদম কোড করে করে দেখাবো এবং কিছু বোর্ড কোয়েশ্চেনও সলভ করে দেখাবো। তার আগে একটু হচ্ছে তোমরা স্লগ ওভার 1.0 তে যে তোমরা এনরোল করবা তার প্রসেসটা দেখাই দিই। খুবই সোজা কাজ ভাইয়া, তোমরা যারা স্লগ ওভার কোর্সে ভর্তি হতে চাও বা আমার রিভিশন কোর্সে ভর্তি হতে চাও তারা শুধুমাত্র এখানে চলে যাবা। আমি তোমাকে প্রসেসটা দেখাই দিচ্ছি। প্রতিজ্ঞা.com-এ যাবা, সেখান থেকে কোর্সে যাবা, যে এইচএসসি 26-এ যাবা এবং দেখবা এখানে সবগুলো কোর্স দেওয়া আছে। সো ইউ পিক ওয়ান কোর্স, সাপোজ তুমি এই ইবিআই কোর্সে ভর্তি হবে, এনরোল নাওতে দাও, সবগুলাতে শূন্যমত চলে আসে। ইবিআই তে যেমন আমাদের 60টা রেকর্ড ক্লাস 60টা এক্সাম থাকবে, স্লাইড নোট তো আছে। এখানে তুমি 140টা রেকর্ড ক্লাস 140টা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এক্সাম আছে, তো এগুলো সব এখানে তুমি পাবা। ইনস্ট্রাক্টরস কারা না কারা সব হচ্ছে এখানে দেওয়া আছে, দেখতে পাবা। ঠিক আছে, সেই গেল তোমাদের কোর্সেস। এছাড়া আমারও একটা কোর্স আছে, যদি কেউ শুধুমাত্র আইসিটি নিতে চাও সেটা হচ্ছে আইসিটি শর্টকাট কোর্স, যেখানে 20টা লেকচার এবং 10টা এক্সামের মাধ্যমে আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি। ঠিক আছে, তো তোমাদের সব ধরনের সুযোগ সুবিধা আমি এখানে দিব। এবার আসেন আমরা চলে যাই হচ্ছে যে ব্যাক টু দ্য স্টাডিজ। সো এসকিউএল একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আমরা কি করি, আমরা হচ্ছে যে বিভিন্ন
ডেটাবেস বানাবে এবং সেখানে কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্যকে বের করে টেবিলটাকে আপগ্রেড করার চেষ্টা করব। সো এখানে মাথায় রাখবা এসকিউএল কিন্তু দুইটা বেসিক ভাষায় বিভক্ত। একটা হচ্ছে আমাদের এসকিউএল এর ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল, আর হচ্ছে আমাদের ডিএমএল। ডিডিএল মেইনলি যেটা করে সেটা হচ্ছে যে ও একটা টেবিলটাকে বানাইতে সাহায্য করে, একটা টেবিল তৈরি, মুছে ফেলা, এটসেট্রা করতে সাহায্য করে। আর এটা ম্যানিপুলেশন মানে হচ্ছে ও এমন সকল কোয়েরিতে বানানো যেখানে একটা টেবিল বানানো আছে, সেই টেবিলের ডেটাটাকে আপডেট করতে হবে বা সেই টেবিলের ডেটাটাকে পরিবর্তন করতে হবে, তখন আমরা সাধারণত ইউজ করি। একটা টেবিল বানাইতে পুরাটা মুছে ফেলতে আমরা ইউজ করি হচ্ছে ডিডিএল। ডিএমএল বা ম্যানিপুলেশন ইউজ করে একটা বানানো টেবিলকে কোনো মতে চেঞ্জ করার জন্য। এবার আসেন আমাদের এখানে কিছু প্রশ্ন। এসকিউএল এর সুবিধা কি? মানুষের ভাষার মতো সহজে বোঝা যায়, সহজে আমরা ডেটাকে অ্যাক্সেস করতে পারি, বড় বড় ডেটাবেস সফটওয়্যার এটা খুব সহজে সাপোর্ট করে। অসুবিধা হচ্ছে এই ভাষায় যদি আমরা একটা কোড লিখি তাহলে সেটা অনেক জটিল একটা কোড হয়, ভেরি কমপ্লেক্স টাইপ অফ কোড, যেটা সাধারণত সমস্যাজনক। অ্যাডভান্টেজেস কি? নাম্বার ওয়ান, এটা হিউম্যান ল্যাঙ্গুয়েজের সাথে সিমিলার, এটা বড় অ্যাডভান্টেজ। ইজি টু রিট্রিভ, এগুলো বলা হয়েছে, তোমরা একটা রিডিং দিলেই পাবা যে আসলে আমাদের এই এসকিউএল ল্যাঙ্গুয়েজের সুবিধা কি অসুবিধা কি। পরেরটাতে চলে আসেন। এই পার্টটুকু আসলে আমি আর পড়াবো না, এই পার্টটুকু তুমি জাস্ট হচ্ছে রিডিং পড়ে নিবা। এখানে সেরকম বুঝানোর আমার কিছু নাই। এখানে কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে 3 টাইপের কোয়েরি ল্যাঙ্গুয়েজ হয়। সো 3 টাইপের কোয়েরি ল্যাঙ্গুয়েজ থেকে এই পর্যন্ত বোর্ডে কোয়েশ্চেন আসে নাই। সো এটা জাস্ট বইয়ে আছে দেখে আমি এখানে দিয়ে রেখেছি, তুমি চাইলে এটাকে জাস্ট একটা রিডিং দিতে পারো। স্লাইডে সবকিছু দেওয়া আছে, ইনফরমেশন তো সুন্দর মতো রঙিন করে তোমরা তোমাদের মতো এখান থেকে দেখে নিও। এটা তোমাদের জন্য আপ টু ইউ গাইস কিভাবে তোমরা করবা। এবার আসো আমরা একটা টেবিলের কোয়েরি ল্যাঙ্গুয়েজ গুলো দেখি। প্রথমে তোমাকে বলা হচ্ছে একটা টেবিল তৈরি করতে হবে। সো একটা কোয়েরি তুমি লেখো, কোয়েরি লিখে দেখাও যে কিভাবে টেবিল বানাইতে হয়। সো একটা টেবিলকে যদি টেবিল বানাইতে বলে, সিস্টেমটা হচ্ছে এমন, তোমার ইনস্ট্রাকশন হবে ক্রিয়েট, এটা হচ্ছে আমরা এসকিউএল এইভাবে ইনস্ট্রাকশন লিখি, এটা এসকিউএল কোড, হ্যাঁ, ক্রিয়েট টেবিল, একটা টেবিল বানাবো, দিয়ে তোমাকে বানাইতে হবে টেবিলের একটা নাম দিতে হবে। সো টেবিল নাম তুমি কি দিবা? সাপোজ আমি দিলাম হচ্ছে স্টুডেন্ট রেজাল্ট, এসটিউ রেজাল্ট। এবং মাথায় রাখবা যদি তোমার মাল্টিপল লেটার থাকে তাহলে তোমাকে এই আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে, অর্থাৎ একটা লেটারে তোমার নাম লিখতে হবে, মানে একটা ওয়ার্ডে তোমার নাম লিখতে হবে। স্টুডেন্ট রেজাল্ট দেওয়ার পরে কলাম নেম, কলাম টাইপ, এটা মানে কি? মনে করো তুমি এখন কি কি ধরনের হচ্ছে যে ডেটা দিতে চাচ্ছ, তুমি যাচ্ছ যে তোমার স্টুডেন্টদের নাম থাকবে ওই ডেটা টেবিলে, সো নাম, ক্লাস থাকবে, ইন্টিজার দেওয়া আছে, রোল নাম্বার দেওয়া আছে যে তোমার কি কি রোল নাম্বার, এগুলো ইন্টিজার এবং সেকশন। অর্থাৎ তুমি এখানে কি করলা, নেম হচ্ছে তোমার ফিল্ডের নাম বা কলামের হেডিং, এটা হচ্ছে ডেটা টাইপ, কি টাইপের ডেটা যাবে। ক্লাস হচ্ছে তোমার কি ফিল্ডের নাম বা কলাম হেডিং, আর এটা হচ্ছে কোন টাইপের ডেটা যাবে। রোল হচ্ছে ফিল্ডের নাম বা হেডিং, এটা হচ্ছে কোন টাইপের ডেটা যাবে। সেকশনও সেম। সো আমি প্রত্যেকটা হচ্ছে যে লিখেছি, লিখে কোন টাইপের ডেটা যাবে সেই ডেটা টাইপটা পাশে লিখে দিয়েছি, এবং লাস্টে সেমিকোলন আছে। এই জিনিসটা সবার মেনটেন করতে হবে, এই যে কমা, মাঝখানে একটা করে গ্যাপ, এটা যেন সবার মাথায় থাকে। তাহলে কি বললাম, প্রথমে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম থাকবে, নামের পরে এখান থেকে এরকম করে যাবে এবং প্রত্যেকটাতে কমা থাকবে ফর ইচ অ্যান্ড এভরি কলাম। ক্লিয়ার? এবার আসেন ড্রপ টেবিল। ড্রপ টেবিল মানে মনে একটা টেবিল বানানো আছে, টেবিলটা একদম মুছে ফেলতে চাও, তাহলে জাস্ট ড্রপ টেবিল স্টুডেন্ট দিলেই শেষ। এখানে স্টুডেন্ট মানে হচ্ছে টেবিলটার নাম দিয়ে সেমিকোলন দিবা, রান করবা, ডান। আমি তোমাদেরকে দেখাবো আরেকটা ভিডিওতে যে কিভাবে রান করতে হয়, কিন্তু তোমাদের তো খাতায় লিখতে হবে, তো তোমাদের কোডগুলো এইভাবে প্র্যাকটিস করে করে শিখতে হবে। এরপরে আসো টেবিলে ডেটা রাখা ও ডেটা পড়া। তো তুমি এখন টেবিলে ডেটা রাখতে চাও এবং ডেটাটাকে পড়তে চাও, তাহলে কি করবা? সো সাপোজ তুমি হচ্ছে যে একটা টেবিল বানাইছো, এখন তুমি সেই টেবিলের মধ্যে ডেটা দিবা। সো ইনসার্ট ইনটু টেবিল, এবং এখানে তুমি ডেটা যদি দিতে চাও তাহলে প্রথমে তোমার কলামের নাম লিখতে হবে, দ্বিতীয় কলামের নাম লিখতে হবে, তৃতীয় কলামের নাম দিতে হবে যে কোন কোন কলামে তুমি রাখবা। দেন তোমাকে ভ্যালুজ লিখে প্রত্যেকটাকে ডেটাকে দিতে হবে। যেমন তোমার একটা টেবিল বানানো আছে মনে করো স্টুডেন্ট নামে, তুমি এই টেবিলের এই এই কলামগুলোতে তুমি মানে সেলগুলোতে তুমি ডেটা রাখবা। তো তখন তুমি ভ্যালুজ দিয়ে এখানে এরকম সুন্দর মতো হচ্ছে যে কি ইনভার্টেড কমা দিয়ে দিয়ে তোমাকে ব্যাখ্যা দিতে হবে যে তুমি কোন ধরনের ডেটাগুলো এখানে রাখতে চাচ্ছ। যদি এভাবে না দাও তাহলে কিন্তু বুঝবে না। তোমাকে ইনভার্টেড কমা দিয়ে এরকম কমা দিয়ে 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 তোমাকে ডেটাটা লিখতে হবে। তাহলে ইনসার্ট ইনটু টেবিলের নাম, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি হচ্ছে কলাম, ভ্যালুজ যে আসলে ওই কলামে কোন কোন ডেটা যাবে। তো দেখা যাবে এরকম হবে, যদি টেবিলটা এরকম থাকে, মনে করো নেম, কি আছে, নেম, ক্লাস, রোল, সেকশন, এই একটা টেবিল আছে। তো এই টেবিলের মধ্যে ডেটাগুলো দিয়ে দাও, মিজানুর রহমান, ক্লাস 9, রোল 3, মর্নিং সেকশন। ঠিক আছে?
এরপরে আসো, যদি তোমাকে বলা হয় যে টেবিলের থেকে কোনো একটা ডেটাকে আলাদা করতে হবে, যে ঠিক আছে আমি সিলেক্ট করে আলাদা করে ফেলছি, সেপারেট করছে, তখন তুমি সিলেক্ট দিবা। তো সিলেক্ট যদি স্টার দাও তাহলে পুরো সব ডেটা আলাদা হবে ফ্রম স্টুডেন্ট টেবিল। স্টার মানে সকল ডেটা, অল ডেটা। বাট তুমি যদি চাও যে না একটা স্পেসিফিক তুমি অংশকে আলাদা করবে, তখন কি করবা? যেমন সিলেক্ট তুমি দিলা হচ্ছে যে নেম, এখানে এসকিউ লাইট না দিলেও চলে, অনেক জায়গায় আমি দেখেছি এসকিউ লাইট লিখে লিখতে বলে, এসকিউ লাইট না লিখলেও চলে। সিলেক্ট নেম দিবা, যে তোমাকে নেম লাগবে, ক্লাস লাগবে, অর্থাৎ তোমার এই দুটো কলামের ডেটা লাগবে ফ্রম স্টুডেন্ট টেবিল, যে আমাকে স্টুডেন্ট টেবিল থেকে এই দুটো ডেটাকে আলাদা করে দাও। ফ্রমটা কিন্তু তোমাকে বড় হাতের অক্ষরেই দিতে হবে, ছোট হাতের অক্ষরে দিলে হবে না। এখন টেবিল থেকে যখন তুমি ডেটা পড়ছো, অনেক সময় তুমি আরো শর্ত দিতে পারো যে আচ্ছা ঠিক আছে আমি এই ডেটাগুলোকে আলাদা করতে চাই। এখন তুমি আলাদা করতে চাইলে তখন তুমি মনে করো ফর এক্সাম্পল দিলা যে আমি একটা স্টুডেন্ট ডেটাবেসে সব ধরনের স্টুডেন্ট আছে, আমি সেখান থেকে শুধুমাত্র যারা ক্লাস 9 এর তাদের স্টুডেন্টকে আলাদা করতে চাই। তাহলে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট টেবিল ওয়্যার ক্লাস ইজ ইকুয়াল টু 9। তাহলে এই যে ডেটাটা দিলাম যে ক্লাস যাদের 9 শুধুমাত্র তারাই, তাহলে কি ক্লাস হচ্ছে আমার কি কলাম, কলামের ভ্যালু যাদের 9 শুধুমাত্র তাদেরকে তুমি আলাদা করো। তো অনেক সময় অপারেটর গুলো সিতে অনেক সময় বোঝা যায় না, আমাকে সরি সি বলছি, এসকিউএল অনেক সময় বোঝা যায় না। যেমন ইকুয়াল মানে তো ইকুয়াল, নট ইকুয়াল এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল। সো নট ইকুয়াল লিখবা কিভাবে? নট ইকুয়াল লিখতে হয় এইভাবে, এটা অনেক সময় অনেকে বুঝে না। তো এই সিম্বল গুলো যেন মাথায় থাকে, ঠিক আছে? গ্রেটার দেন, লেস দেন, তারপর হচ্ছে যে জাস্ট গ্রেটার দেন, জাস্ট লেস দেন কেমনে হয়, এবং নট ইকুয়াল হলে কিভাবে হচ্ছে আমাদেরকে লিখতে হয়। তখন অনেক বলে যে সমান নয়, তখন এই সিম্বলটা ইউজ করবা, নট দিস। এটা তো ইউজ করা যায় না, এটা তো কিবোর্ডে নাই, এটা ইউজ করবা। ফাইন, আমরা বুঝতে পারছি সিলেক্ট কিভাবে দিতে হয়। তো আমি যেমন একটা টেবিল দেখালাম যে সিলেক্ট অল স্টুডেন্টস, মানে স্টুডেন্ট অল ডেটা ফ্রম স্টুডেন্ট ওয়্যার ক্লাস 9 অ্যান্ড সেকশন মর্নিং। তো আমি এখানে ডাবল শর্ত দিলাম যে আমাকে স্টুডেন্ট টেবিল থেকে সব ডেটা আলাদা করতে হবে, যেখানে কিনা ক্লাস হচ্ছে যে 9, এখানে ইকুয়াল দিতে হবে, তাই না কেন জানি না, এন্ড কি দেওয়া আছে, সেকশন হচ্ছে মর্নিং। এভাবে দিলে দেখা যাবে যে শুধুমাত্র ওই ডেটাগুলো আলাদা হচ্ছে। এবার আসলে যদি আমাকে টেবিলের ডেটা মুছে ফেলতে হয় বা পরিবর্তন করতে হয়, তাহলে কি করব? টেবিলের ডেটা মুছে ফেলতে হলে আমরা সাধারণত ডিলিট কোয়েরি ব্যবহার করি। কি ব্যবহার করি? ডিলিট কোয়েরি। ডিলিট কোয়েরির সিস্টেম হচ্ছে ডিলিট ফ্রম টেবিল ওয়্যার এত। সো মনে করো যে তুমি একটা পার্টিকুলার রেকর্ড মুছবো, ভালো করে বুঝো, ড্রপ টেবিল ইউজ করছিলাম পুরো টেবিল মুছে ফেলতে, আর আমি যখন ডিলিট ইউজ করি তখন একটা রেকর্ড মুছতেছি, একটা রো মুছতেছি। সো ডিলিট ফ্রম টেবিল ওয়্যার নেম ইজ এত। তাহলে যার যার নাম আছে, মনে করো নাম যদি এক্স হয় সবার, ওই যাদের নাম এক্স তাদেরকে তুমি এখান থেকে ডিলিট করে দাও। তাহলে তুমি এখানে কি লিখবা? এখানে ডিলিটটা দেওয়া হয় নাই, ডিলিটটা লেখা থাকবে। হ্যাঁ, ডিলিট ফ্রম স্টুডেন্ট ওয়্যার নেম এত। আচ্ছা, নেম এখানে ইকুয়াল দিতে হবে, বলে নেম দিই না, ইকুয়াল। সেইভাবে তোমাকে হচ্ছে যে ডেটাগুলো লিখতে হবে, বুঝতে পারছি? ফাইন, তাহলে আই গেস হচ্ছে যে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমাদের ডেটা মুছে ফেলা যায়। এখন মনে করো তোমাকে বলা হইলো যে আরো কিছু ডেটা, যে না আমি মনে করো আরো কোয়েরিতে কিছু নাম যুক্ত করা হলো, যেমন ডিলিট ফ্রম স্টুডেন্ট ওয়্যার নেম হচ্ছে এক্স অ্যান্ড ক্লাস 10 অ্যান্ড রোল 1 অ্যান্ড সেকশন ডি। তাহলে আমাদের যদি মাল্টিপল শর্ত হয়, তাহলে আমাদের আরো অ্যান্ড দিয়ে ডেটাগুলোকে এরকম করে দেখাইতে হবে। তো তখন আমরা এরকম করে নতুন ভাবে হচ্ছে যে দিব যে আমাদের স্টুডেন্ট টেবিল থেকে ডেটাকে সরাইতে হবে, যেখানে নাম এত, রোল নাম্বার এত, এবং একই সাথে হচ্ছে যে সেকশন এত। তো মাল্টিপল শর্ত দিতে চলে, এইভাবে আমাকে মাল্টিপল শর্ত দিতে হবে। খেয়াল করে দেখো, যে সকল জায়গায় আমাদের হচ্ছে নিউমারিক ভ্যালু, যেমন 1 10, সেখানে কিন্তু আমরা ইনভার্টেড কমা দেই না, আমরা দেই হচ্ছে শুধুমাত্র যেখানে আমাদের আলফা নিউমারিক ভ্যালু, যেমন এ বি সি ডি বা লেটার্স থাকে, যেমন ডে, এখানে আমি ইনভার্টেড কমা দিয়েছি। এগুলাতে আমি ইনভার্টেড কমা দেই নাই, বিকজ নিউমারিক ভ্যালুতে ইনভার্টেড কমা দেওয়া লাগে না। এবার আসেন, অনেক সময় আমাদের আপডেট করা লাগতে পারে, যে অলরেডি ডেটাতে একটা টেবিলে একটা ডেটা আছে, আমি জাস্ট এটাকে আপডেট করব, নতুন এটাকে রিপ্লেস করে কিছু একটা দিব। তখন আমি আপডেট দিব টেবিলের নাম, সেট দিব যে কলামের নাম কোন কলামে যাবে, দেন নতুন ডেটা দিব, আর একাধিক কলাম হলে কমা দিয়ে পরপর লিখতে হবে। তারপরে শর্ত দিয়ে দিব যে আমাদের এটা হচ্ছে নিউ টেবিল, যেখানে কিনা হচ্ছে যে আমাদের আগে এই ডেটা ছিল, বা যেখানে ফর এক্সাম্পল মনে করো যে যারা যারা ক্লাস 9-এ, পরের বছর তারা সবাই ক্লাস 10-এ উঠবে না, আমি এভাবে দিব আপডেট স্টুডেন্ট টেবিল সেট ক্লাস ইকুয়াল টু 10 ওয়্যার ক্লাস ইজ ইকুয়াল টু 9। বুঝতে পারছি? সোজা না, একদম কঠিন কোনো কিছু নেই, এটা লিখলেই শেষ কাম। আচ্ছা, একাধিক টেবিল জয়েন করা, এখন আমরা কিভাবে মাল্টিপল টেবিলকে জয়েন করব সেটা দেখাচ্ছি। সো মাল্টিপল টেবিলকে জয়েন করার জন্য
সাধারণত দেয়ার আর 6 ওয়েজ, ইন্টার, জয়েন্ট এটসেট্রা এটসেট্রা, বাট তোমাদের বইয়ে ইন্টার জয়েন্ট টয়েন্ট দেয় নাই। সো যেহেতু টেবিল জয়নিং এর কোয়েরি গুলো তোমাদের বইয়ে নাই, এর জন্য এবং এই পর্যন্ত বোর্ডে আসে না, তাই আমি এটাকে স্কিপ করছি। এবং আমার মনে হয় না এগুলো আসবে, আমি সব বই ঘাটছি, ইন্টার জয়েন্ট, এক্সটার্নাল জয়েন্ট এগুলো নাই। সো যেহেতু হচ্ছে যে এগুলো নাই, তাই আমি এগুলোকে পড়াচ্ছি না, বাট যদি দিয়ে যায় আমি জানি না কি করবো, বাট আশা করি আসবে না। এবার আসেন ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং আর হচ্ছে যে আমাদের সোর্টিংটা বাকি। ইন্ডেক্সিং সোর্টিং এর পরে জাস্ট আমাদের বাকি থাকবে হচ্ছে যে ডেটা এনক্রিপশন। আমরা আজকে পুরোটা কমপ্লিট করে উঠবো। ইন্ডেক্সিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে ডেটাবেজের টেবিলের রেকর্ড সমূহকে লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে আমরা ইন্ডেক্সিং বলছি। অর্থাৎ যদি আমাদের ডেটাবেজে কোনো একটা টেবিল থাকে, সেটাকে একটা লজিক্যাল অর্ডারে সাজানো হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং আর সোর্টিং দুইটা কাইন্ড অফ সেম বোঝায়, বাট ঝামেলা আছে এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আসে যে ইন্ডেক্সিং এবং সোর্টিং এর মধ্যে ডিফারেন্সটাকে আমাকে বুঝিয়ে লেখো। তার আগে ইন্ডেক্সিং সোর্টিং এ যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট। তোমরা অনেকে আমার আইসিটি বইটা কিনতে চেয়েছিলে, আলহামদুলিল্লাহ আমাদের ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুটোই এখন অ্যাভেলেবল আছে। বইটার দাম হচ্ছে 700 টাকা। বইয়ে কি আছে? বইয়ে প্রায় 700 পেজের মধ্যে বাজারের সব বই মিলিয়ে আমার নিজের ভাষায় লেখা থিওরি আছে, চমৎকার রিভিউ আসছে আলহামদুলিল্লাহ। এবং এটার পাশাপাশি আমাদের বইয়ে আছে প্রত্যেকটা 16 থেকে 25 সাল পর্যন্ত সিকিউ এবং এমসিকিউ, সো সলিউশন সহ আছে। সো তুমি যদি একটা বই কিনো, তোমাকে আর কোনো গাইড কিছুই কিনা লাগছে না। তো তোমার 26 ব্যাচ হোক, 27 ব্যাচ হোক, যেই ব্যাচই হও না কেন, আশা করি তোমরা এই বইটা যদি নাও তাহলে তোমাদের অনেক উপকার হবে। তো যাদের বইটা লাগবে আমাদের ইনবক্স করলেই হয়ে যাবে, বা আমাদের ওয়েবসাইটে যেতে পারেন www.protigga.com, বা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা এখানে যোগাযোগ করলেও হবে। ওকে, ব্যাক টু দ্য স্টাডি। ইন্ডেক্সিং আগে সবাই বুঝতে পেরেছেন। এখন ইন্ডেক্সিং আসলে যতই বলি না কেন বোঝা যাবে না। এখানে ইন্ডেক্সিং এর আগে একটা আমি ওভারঅল হচ্ছে যে কোয়েরির নিয়ম লিখেছি, সেটা দেখাই দিই। তো আমাকে মনে করেন একটা স্টুডেন্ট একটা টেবিল দেওয়া আছে, তোমাকে এখন বলা হয়েছে এটাকে ক্লাসের ভিত্তিতে, অর্থাৎ ক্লাস 1 থেকে 10 এরকম ক্লাসের ভিত্তিতে তুমি হচ্ছে এটাকে সাজাও। সো আমি দিচ্ছি ক্রিয়েট ইন্ডেক্স স্টুডেন্ট। এটা হচ্ছে যে একটা নতুন ইন্ডেক্সের টেবিলের নাম হবে। এটা কিন্তু নতুন নাম, এটা কিন্তু পুরান নাম না, এই নামটা নতুন নাম, ঠিক আছে? যে আমি একটা নতুন ফাইলে এটাকে রাখবো। কার উপরে রাখবো, মানে কার উপরে চালাবো ইন্ডেক্সিংটা? এই স্টুডেন্ট টেবিলের উপরে। কিসের ভিত্তিতে চালাবো? ক্লাসের ভিত্তিতে। তো ক্লাসের ভিত্তিতে ইন্ডেক্সিং হবে, সেই ইন্ডেক্সিংটা নতুন একটা ফাইল তৈরি হবে এখানে, সেটা একটা নাম দিয়েছি, এবং কোন টেবিলের উপরে? এটার উপরে হবে। তো এটা মাথায় রাখতে হবে ইন্ডেক্সিং কিভাবে কাজ করে। এবার আসেন ইন্ডেক্সিং এর সুবিধা কি? সুবিধা হচ্ছে সহজে ডেটা খোঁজা যাবে, স্বয়ংক্রিয়ভাবে ডেটা আপডেট হবে, ডেটাবেজে বিভিন্ন অপশনের দক্ষতা বাড়বে, মূল ফাইলে অপরিবর্তিত রাখা। আমি যাই বলি না কেন এগুলো কিছু বুঝবা না, কারণ ইন্ডেক্সিং সোর্টিং এর মধ্যে ডিফারেন্সটা এখন আমি বুঝাই দিলে তারপরে তোমার মাথা কাজ করবে। তো আমি এটাতে ব্যাক করব। আগে আমি হচ্ছে যে সোর্টিং আর ইন্ডেক্সিং এর ব্যাখ্যাটা বুঝাই নি, যে সোর্টিং আর ইন্ডেক্সিং এর মধ্যে পার্থক্যটা কোথায়। দাঁড়ান এখানে একটু বুঝাই নি। এটা গেল ইন্ডেক্সিং। আচ্ছা, সোর্টিং কি এখানে আমি দেই নাই ভুলে? দেখেছো কাজ? সোর্টিংটা এখানে দেই নাই ভুলে, এই জন্যই খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে দেখি দেখি পরে চলে গেছে এখানে স্লাইডটা দিয়েছিলাম, হয়তো বা কোনো কারণে ডিলিট করে ফেলছি, খেয়াল করি নাই। আচ্ছা সমস্যা নেই, আমি এখানে আলাদা করে পড়াই দিচ্ছি। সোর্টিং ইন্ডেক্সিং আমি বুঝাই দিই, কারণ এটা না বুঝাইলে হবে না। সো সোর্টিং ইন্ডেক্সিং বোঝার জন্য মনে করেন আমাদের কাছে একটা এরকম টেবিল আছে, দিস ইজ আ টেবিল। হ্যাঁ এটা টেবিল। এই হচ্ছে আমাদের একটা এই হচ্ছে অবস্থা। এবার এই হচ্ছে টেবিল। এখন এই টেবিলের কি কি আছে চলো আমরা বুঝি। টেবিলের মধ্যে ফার্স্ট অফ অল মনে করো তোমার দেওয়া আছে নাম, তারপর আছে রোল নাম্বার, তারপর আছে হচ্ছে যে তোমার সাবজেক্ট, আর হচ্ছে কোন ক্লাসে তুমি পড়ো। তো দিলাম নাম ABC, রোল নাম্বার 1 2 3, সাবজেক্ট দিলাম আবার হচ্ছে যে বাংলা, ইংলিশ, আইসিটি, ক্লাস দিলাম হচ্ছে মনে করো 9 8 7। এখন তুমি এটাকে সাজাবা, কার বেসিসে সাজাবা? তুমি মনে করো সাজাতে চাচ্ছ হচ্ছে যে রোল নাম্বারের ভিত্তিতে, সরি ক্লাসের ভিত্তিতে, যে তুমি সবচেয়ে ছোট ক্লাসের বাচ্চাটাকে উপরে রাখবা। তো তুমি যখন সর্টিং করবা, ইফ ইউ সর্ট দিস ডেটা,
তাহলে কি ঘটনা ঘটবে চলো বুঝাই। তো মোমেন্ট তুমি এটাকে সর্ট করে ফেলতেছো। আচ্ছা, এখানে একটা আইডি, একটা আরেকটা ডেটা দিতে হবে, এটা ভুলে গেছিলাম। এটা হচ্ছে তোমার রেকর্ড, রেকর্ড আইডি। রেকর্ড আইডি 123। হ্যাঁ, তো তুমি যখন ক্লাস এফ এটাকে চেঞ্জ করবা দেখা যাবে, এটাকে আমি মুছে দিই আগে। তুমি যখন এটাকে সোর্ট করতেছো, সোর্টিং ইন্ডেক্সিং দুইটাতেই সাজানোই হয়, বাট সোর্টিং ইন্ডেক্সিং এর মধ্যে স্লাইড পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে। যখন এটাকে সাজাবা তখন তোমার এই পুরো টেবিলটা উল্টাপাল্টা হয়ে যাবে। কি হবে? এবং এটা পরীক্ষায় আসে যে সোর্টিং করার পর টেবিল কেমন হবে, ইন্ডেক্সিং করার পর টেবিল কেমন হবে। তো রেকর্ড আইডি নাম্বারটা সেম থাকবে, অর্থাৎ তোমার এরকম রেকর্ড আইডি নাম্বার সেম থাকবে। নতুন নামে জায়গায় CBA, রোল জায়গায় 321, ICT ইংলিশ বাংলা। যেহেতু আমরা এটাকে সোর্টিং করতেছি, মানে ছোট থেকে বড় আকারে সাজাচ্ছি মনে করো, তাহলে হচ্ছে 789। এই যে বাচ্চা এরকম হয়ে গেল সোর্ট, সোর্ট করা মানে হচ্ছে তখন ডেটা গুলো এরকম ছোট থেকে বড় আকারে সাজায় গেছে। হিয়ার কামস দ্য ইম্পর্টেন্ট ট্রিক। কাহিনী হচ্ছে সোর্টিং এর সময় আমাদের এন্টায়ার রেকর্ড চেঞ্জেস, রেকর্ড কিন্তু সেম থাকে না, রেকর্ডটা কি হয়ে যায়, চেঞ্জেস। এই টেবিলের মধ্যে নতুন টেবিল আসে, এই টেবিলের মধ্যেই নতুন টেবিল আসে। ঠিক আছে, বিল্ট ইন টেবিলের মধ্যে নতুন টেবিল চলে আসবে, মানে এই টেবিলটা রিপ্লেসড হয়ে যাবে, সো নতুন করে আলাদা কোনো টেবিল হবে না। এন্ড ফাইনালি এখানে দেখা যাবে যে আমাদের হচ্ছে যে ডেটা ডাজন্ট আপডেট অটোমেটিক্যালি, তোমাকে আবার সোর্টিং করতে হয়। এবং লাস্টলি কান্ট রিভার্ট টু দ্য প্রিভিয়াস ভার্সন। প্রিভিয়াস ভার্সনে ফিরে যাওয়া যায় না। হাউএভার ইন্ডেক্সিং এ করা যায়, কেমনে করা যায় চলো দেখি। ইন্ডেক্সিং এ একটু স্লাইড চেঞ্জ আসবে, কিরকম? ইন্ডেক্সিং এ রেকর্ড নাম্বারটা না একই সাথে আপডেট হয়। যেমন এখানে কি হয়েছে দেখো তো, রেকর্ড নাম্বার সবার আগে 3 নাম্বার, এই পুরা রেকর্ডটা উপরে চলে গেছে না, তো এখানেও পুরা রেকর্ডটা ধরে উপরে চলে আসবে, পুরা রেকর্ডটা ধরে উপরে চলে আসবে। তো এখানে এটা চলে আসলো, এটা সি, এটা এ, এটা 3, এটা 1, এটা বাংলা, এটা ICT, এটা বাংলা, এটা হচ্ছে যে 7, এটা 9। তো দেখো রেকর্ড গুলো কিন্তু সেম, এই যে এই রেকর্ডটা এখানে চলে আসছে, এই রেকর্ডটা এখানে চলে আসছে, এই রেকর্ডটা এখানে চলে আসছে, তো রেকর্ড কিন্তু প্রিজার্ভড হয়েছে। আমরা বলতে পারি রেকর্ড সেম। এবং এখানে যে টেবিলটা উৎপন্ন হবে, নিউ টেবিল, প্রিভিয়াস টেবিল ডাজন্ট গেট ডিলিটেড, প্রিভিয়াস টেবিল ইজ নট ডিলিটেড, এটা কিন্তু রয়ে গেছে, চাইলে তুমি আগেরটাতে ব্যাক করতে পারবা। সো তুমি চাইলে আবার ইউ ক্যান রিভার্ট ব্যাক টু দ্য প্রিভিয়াস টেবিল, এবং ডেটা কিন্তু অটোমেটিক্যালি আপডেট হবে, কারণ তুমি যখন এখানে নতুন ডেটা দিবে এটা অটোমেটিক্যালি ইন্ডেক্সিং এর মাধ্যমে সাজায় যাবে, তোমাকে আবার আলাদা করে হচ্ছে ইন্ডেক্সিং সোর্টিং লিখতে হবে না। সো এই জিনিসটাই হচ্ছে সাধারণত আমরা ইন্ডেক্সিং এ পাই। ইন্ডেক্সিং এ নতুন টেবিল উৎপন্ন হয় এবং টেবিলের রেকর্ড গুলো সংরক্ষিত থাকে, অর্থাৎ রেকর্ড আইডি সহ চেঞ্জ হয়ে যায়, যেটা কিনা সাধারণত ওই টেবিলে হয় না। ওই টেবিলে রো নাম্বার গুলা কিন্তু মানে একদম সেমই থাকে, এখানে রো নাম্বার গুলো ওইভাবেই চেঞ্জ হয়।
তো তুমি চাইলে আবার প্রিভিয়াস অবস্থায় ফিরে আনতে পারবা এবং এটা অটোমেটিক্যালি ডেটা আপডেট করবে। সো ইন্ডেক্সিং ওভারঅল বেটার, সবসময় এটা বেটার, বাট ইন্ডেক্সিং স্লো করে দেয় সিস্টেমকে, কারণ ও সবসময় নতুন ডেটা ইনপুট দিল আবার হচ্ছে যে নিজে থেকে এটাকে ফিক্স করার চেষ্টা করে। বাট ইন্ডেক্সিং ওভারঅল তোমাকে বেটার একটা ফ্যাসিলিটি দেয়। তো এটাই আমরা এখানে ব্যাখ্যা দিয়েছি যে এখানে হচ্ছে যে আমরা ডেটা সহজে খুঁজে পাবো, ডেটা অটোমেটিক্যালি আপডেট হবে, হ্যাঁ, এগুলো সব হচ্ছে এখানে দেওয়া আছে। এই যে তারপর হচ্ছে যে ডেটা নাম কি ইজি আপডেট হবে, বিভিন্ন অপারেশন দক্ষতা বৃদ্ধি, ঠিক আছে। আর মূল ফাইলটা চেঞ্জ হবে না। দেখছো, বুঝতে পারছি ইন্ডেক্সিং কি হবে। আর অসুবিধার ক্ষেত্রে এখানে বলা আছে যেমন ডেটা এন্ট্রিতে বেশি সময় লাগবে, বেশি মেমোরি লাগবে, কারণ দুইটা টেবিল হয়ে যাবে এবং অফকোর্স স্লো হয়ে যাবে। এবং দেখো এই জায়গায় সোর্টিং ইন্ডেক্সিং এর একটা সুন্দর মতো হচ্ছে যে আমরা ওভারঅল তুলনামূলক ব্যাখ্যা দিয়েছি। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, লাইক খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা আসবেই আসবে, হ্যাঁ, লাইক সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, সুপার, এটা আসবেই, লাইক এটা যতগুলা স্টার দেওয়া সম্ভব। তো এটা পড়তেই হবে, এটার কোনো মাফ নাই। সোর্টিং ইন্ডেক্সিং এর পার্থক্য আসবেই, আসলে তোমরা যেন এই ছকটা সুন্দর মতো লিখে দিতে পারো। বুঝাই দিছি ভাইয়া অলরেডি, সো জাস্ট এখানে সহজ করে লেখা আছে। এবার ডেটা ইনক্রিপশন। ডেটা ইনক্রিপশন কি? ডেটা ইনক্রিপশন হচ্ছে তুমি যখন একটা মেসেজ পাঠাও, দেখবে এখন অনেক জায়গায় লেখা আসে, মেসেঞ্জারও লেখা আসে এন্ড টু এন্ড ইনক্রিপ্টেড। এর মানে হচ্ছে ডেটাটাকে তুমি যখন পাঠাচ্ছ, সাপোজ তুমি কাউকে লিখছো হাই, হাই আর যাবে না, হাই এর জায়গায় সেটা চেঞ্জ হয়ে অন্য কোনো একটা এরকম এ বি এ সি কিছু একটা যাবে। তুমি যখন দেখবা হাইটা হচ্ছে যে তুমি যদি মনে করো যে তোমার ডেটা পাঠানোর সময় মাঝপথে কেউ ইন্টারসেপ্ট করে, অর্থাৎ মাঝপথে হ্যাকার হ্যাক করে দেখে ফেলে, তাহলে সে হাই দেখবে না, সে দেখবে এসি লেখা, ও বুঝবে না এসি আবার কি, ওর কোনো আইডিয়া নেই। তো দেখা যাবে কোনো সমস্যা নেই, এখানে হাইটাই নাই, খালি এসি লেখা আছে, এটা নিয়ে কোনো প্যারা খাবে না। সো আমরা এটাকে এনক্রিপশন বলি, যে ডেটাকে আমরা লুকায় দিব, আমরা কোনো একটা অ্যালগোরিদম ইউজ করে এই ডেটার পরিবর্তে অন্য কোনো একটা ডেটা হিসেবে আমরা পাঠাবো। ওই সাইডে যাওয়ার পরে সে আবার অ্যালগোরিদমটাকে ভাঙবে, ভেঙে সে অরিজিনাল ডেটা দেখবে। সুবিধা কি? সুবিধা হচ্ছে এরকম ভাবে ডেটা বানাইলে আমাদের কোনো প্রবলেম হবে না, আমরা খুব সহজেই ইজিলি আমরা হচ্ছে ডেটা নিয়ে কাজ করতে পারবো। সো মাথায় রাখবেন, সাধারণত আমাদের ডেটা আদান প্রদানের ক্ষেত্রে যখন আমরা মূল ডেটা না পাঠিয়ে ইনক্রিপ্টেড ডেটা পাঠানোর যে পদ্ধতি, তাকে আমরা ডেটা ইনক্রিপশন, এবং ডেটা ইনক্রিপশনের পরে সাধারণত আমরা এটাকে সাইফার টেক্সট বলে থাকি। যেমন মনে করো যে এরকম একটা ডেটা না পাঠানোর বদলে আমি এরকম একটা ডেটা পাঠাইলাম, এরকম বলা হয়। এখন এই যে আমরা ডেটাকে ইনক্রিপ্ট করছি, ইনক্রিপশন করার ক্ষেত্রে কি অ্যালগোরিদম ব্যবহার করা হচ্ছে, এটাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। কি বলা হয়? ক্রিপ্টোগ্রাফি। এটা পরীক্ষায় কিন্তু আসে। এখন সিমেট্রিক কি, ক্রিপ্টোগ্রাফি আর হচ্ছে যে বাকিগুলোর মধ্যে পার্থক্য। সো দুই ধরনের, একটা সিমেট্রিক, একটা অ্যাসিমেট্রিক। সিমেট্রিক মানে হচ্ছে যেখানে সাধারণত একটা কমন কি থাকবে এবং যেটা দিয়ে আমরা প্রেরক প্রাপক দুইজনই হচ্ছে ডেটা ইনক্রিপ্ট বা ডিক্রিপ্ট করতে পারবো। এখানে সবার সুবিধা কি? সুবিধা হচ্ছে যে সিকিউরিটি, যে কিটাকে নিরাপদে রাখা উচিত, যেন কেউ জানতে না পারে, বাট দ্যাটস নট ইজি। এবং একাধিক কি ব্যবস্থাপনা, অর্থাৎ দেখা যায় যে এখানে যদি তুমি মাল্টিপল মানুষের সাথে ডেটা আদান প্রদান করতে চাও, তাহলে তোমার হচ্ছে প্রত্যেকের জন্য একটা আলাদা করে হচ্ছে তোমাকে কি হচ্ছে যে ইউজ করতে হবে। সেটা একটা বড় ধরনের সমস্যা। এটাকে অনেক সময় আমরা পাবলিক কি দিয়ে সমাধান করে ফেলি। তোমাকে সহজ জিনিস বুঝাই। অ্যাসিমেট্রিক মানে হচ্ছে তোমার একটা ফেসবুক অ্যাকাউন্ট, তুমি এটা দিয়ে সবার সাথে কমিউনিকেট করো। তো তোমার ফেসবুক অ্যাকাউন্টটা তুমি যদি মানুষকে দাও, তাহলে সবাই তোমাকে মেসেজ পাঠাইতে পারবে, তুমিও সবার মেসেজটা হচ্ছে দেখতে পাবে এবং সবাইকে মেসেজটা পাঠাইতে পারবা। সেখানে কি একটা কমন হচ্ছে যে কি আছে, একটা কমন হচ্ছে যে আইডি আছে বা অ্যাড্রেস আছে, যার মাধ্যমে তুমি সহজে এটা আদান প্রদান করতে পারতেছো। এরকম হচ্ছে অ্যাসিমেট্রিক, ঠিক আছে। এখন আসলে আমরা একটু বোঝার চেষ্টা করি, যদি আমাদের সিমেট্রিক, যদি আমাদের অ্যাসিমেট্রিক আসে তখন কি হবে। তো এখানে আমি একটা ব্যাখ্যা দিয়েছি, যে মনে করো এটা হচ্ছে প্রেরক বা সেন্ডার, একটা প্লেন টেক্সট পাঠাইছে, সেটা এনক্রিপ্ট করছে, সাইফার টেক্সট হয়েছে, ডিক্রিপ্ট আবার প্লেন টেক্সটে গেছে, এবং সাধারণত পুরো জিনিসটা করা হয়েছে একটা শেয়ার্ড কি এর মাধ্যমে, ঠিক আছে, একটা শেয়ার্ড কি এর মাধ্যমে এটা করা হয়েছে। অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে দেখা যায় এখানে দুই ধরনের কি থাকে, একটা পাবলিক কি আর একটা থাকবে প্রাইভেট কি। কি থাকে বললাম? পাবলিক আর প্রাইভেট। এখানে দেখা যায় প্রত্যেকের কাছে সবার পাবলিক কিটা জানা থাকে, বাট প্রাইভেট কিটা জানা থাকে না। সো প্রাইভেট কি জানা থাকে না বলে শুধুমাত্র মানুষজন যেটা করে, সে পাবলিক কি সবাইকে দিয়ে দেয়, প্রাইভেট কি নিজের কাছে রাখে এবং সেটা দিয়ে তোমার ডেটাগুলো দেখার চেষ্টা করে। সো সাপোজ এখানে আমি যেমন দেখিয়েছি, যে মনে করো এ এর কাছে যদি বি এবং সি এর পাবলিক কি থাকে, তাহলে এ বি কে ডেটা পাঠাতে হলে বি এর পাবলিক কি ব্যবহার করবে, সেই ডেটা এনক্রিপ্ট করে পাঠাবে। বি তখন তার প্রাইভেট কি, যেটা অন্য কারো কাছে নেই, সেটা দিয়ে সে ডেটাটাকে ডিক্রিপ্ট করে দেখতে পারবে। অর্থাৎ আমরা আমাদের মেইল অ্যাড্রেসটা সবাইকে দিব, বাট মেইল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা কাউকে দিব না, ওইটা আমরা জাস্ট নিজেদের জন্য রাখবো, ওটা আমরা নিজেদের মতো সুন্দর মতো দেখতে পারবো। সো পাবলিক কি যদি আমি সিমেট্রিকে দেখি, তাহলে সবার কাছে ওপেন থাকবে সবার মেসেজেস, বাট
যদি আমি প্রাইভেট কি দেখি তাহলে শুধুমাত্র আমার মেসেজগুলো আমি দেখতে পাবো, কিন্তু আমাকে মেসেজ পাঠানোর জন্য ডেস্টিনেশনটা সবার কাছে ওপেন থাকবে। এটা হচ্ছে একটা কি সিমেট্রিক আর একটা অ্যাসিমেট্রিক। এবার আসেন, যদি আমাদের সিমেট্রিক অ্যাসিমেট্রিক যায়, ডেটা ইগনিশনের উপাদান কয়টা? টোটাল হচ্ছে যে আমাদের 4টা। একটা প্লেন টেক্সট থাকবে, দেন একটা সাইফার টেক্সট থাকবে, একটা এনক্রিপশন অ্যালগোরিদম থাকবে, এবং একসাথে ফাইনালি একটা কি থাকবে, ওই যেটা আমরা বললাম হচ্ছে যে একটা আমাদের নাম কি পাবলিক বা প্রাইভেট কি। এটা কিন্তু পরীক্ষায় আসে, ভালো করে শিখবেন। তো পরীক্ষায় কি কি আসবে? সাইফার টেক্সট কাকে বলে? ওই যে ডেটা ইনক্রিপশনের পরে যে ডেটা পাওয়া যায় তাকে আমরা সাইফার টেক্সট বলি। সাইফার টেক্সট হচ্ছে যে সাধারণত পাঠযোগ্য হয় না। এটা অলরেডি দেখো এতগুলা বোর্ডে আসছে, দেখছো সকল বোর্ডে আসছে 18 সালে, আমাদের আর কি আমার পরীক্ষার সময় আসছে। সেটা ভালো মতো পড়ো। এখন ডেটা ইনক্রিপশনের সুবিধা কি? ডেটাকে নিরাপদ রাখা যায়, সিস্টেম সিকিউরিটি সবকিছু ভালো থাকে। তো আর ডেটা ইনক্রিপশনের অসুবিধা কি? দেখা যায় ভাই প্রক্রিয়াটা ধীর গতির হয়। যেমন এখন মেসেঞ্জারে মানে লগ ইন করতে গেলে বহুত প্যারা হয়, বারবার এই সিকিউরিটি ইস্যু দেওয়া লাগে। সঠিক এনক্রিপশন পদ্ধতি গ্রহণ না করলে অনেক সময় হ্যাকার চাইলে ডেটা কপি করে ফেলতে পারে, এটা একটা বড় সমস্যা। আর এনক্রিপশন অ্যালগোরিদম ঠিকমতো কাজ না করলে ডিক্রিপশন করার পর মূল ডেটা পাওয়ার সম্ভাবনা থাকে না। সো এনক্রিপশন অ্যালগোরিদম ভালো হইতো। একটা কথা বলে রাখি, অনেক সময় তোমাদেরকে অনেক ফ্রেন্ডরা বলবে ভাই আমি ফেসবুক হ্যাক করতে পারি আরেকজনের অ্যাকাউন্ট। মিথ্যা কথা, ফাপড় ছাড়তেছে। ফেসবুকের হ্যাক এখন করা প্রায় ইম্পসিবল, আনলেস আনলি তুমি কারো পাসওয়ার্ড জানো বা তুমি তার ইমেলটা জানো। এটা ছাড়া এটা নেক্সট টু ইম্পসিবল। মেইল আইডি জানা ছাড়া এখন ফেসবুক কোনোভাবেই হ্যাক করা সম্ভব না। সো যারা এগুলো বলে তারা মিথ্যা বলে। এবং কারো যদি কখনো ফেসবুক ইউটিউব হ্যাক হয়, ডু নট প্যানিক। ফেসবুক বা ইউটিউবের টুইটার কমিউনিটিতে যে ওদেরকে ট্যাগ করে পোস্ট দিবা, তোমাকে দেখবা উইদিন 3 to 4 days ওরা তোমাকে সলভ করে দিবে। এটা নিয়ে প্যানিক করবা না, এবং ভুলেও কোনো হ্যাকার বন্ধুর কাছে যাবা না। হ্যাকার বন্ধু নিজেই পারে না হ্যাকিং, ও তো তাহলে তো হয়েছিল, এত সোজা তাই না? গেল লাস্ট পর আজকের কর্পোরেট ডেটাবেস। এটার পরে আমি আপনাকে একটা ভিডিও দিয়ে দিব যেখানে আমি আপনাকে রিয়েল লাইফে দেখিয়েছি যে কিভাবে কি করতে হয়, এবং লাস্টলি কালকে ইনশাল্লাহ আমরা কোয়েশ্চেন সলভিং এ যাব। তো কর্পোরেট ডেটাবেস এর ক্ষেত্রে বলা হয়েছে এটা হচ্ছে যে সাধারণত বিরাট বড় একটা এন্টারপ্রাইজ থাকে। এই কর্পোরেট ডেটাবেস গুলোর মধ্যে সাধারণত ইআরপি অর্থাৎ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানার থাকে, একটা ডেটাবেস সফটওয়্যার। এই ইআরপি সফটওয়্যার গুলো অনেক টাকা দিয়ে মানুষজন ইউজ করে। এখানে কি থাকে? অনেকগুলো অংশ থাকে। পরীক্ষা কি আসবে? তোকে বলে কর্পোরেট ডেটাবেস সফটওয়্যার সম্পর্কে লেখো। তো বলবো যে ইআরপি একটা সফটওয়্যার, এটা সবাই নেয়। এখানে কি কি আছে? অ্যাকাউন্টস, ফাইন্যান্সেস, অপারেশনস, কাস্টমার রিলেশনশিপস, এটসেট্রা ম্যানেজমেন্ট বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট, এই সবগুলো জিনিস এখানে থাকে। জাস্ট এটা একটা রিডিং দিবা, এখানে যা আছে যতটুকু মনে আছে লিখে দিবা, এটাই কাজ। সো কর্পোরেট ডেটাবেস কিছুই না, একটা ডেটাবেস সফটওয়্যার, এটার মধ্যে এই হচ্ছে আমাদের ফিচার আছে। এবং এরই সাথে আমাদের তাহলে হচ্ছে যে চ্যাপ্টার 6 এর যা যা পড়া দরকার আমরা সব পড়ে ফেলছি, এবং মাত্র 2টা ক্লাসের মধ্যে, এবং মোস্ট প্রবাবলি 1.5 ঘন্টার সময়ের কাছাকাছির মধ্যে আমি সবকিছু কমপ্লিট করে দিয়েছি। তোমার পড়া 1.5 ঘন্টা কিন্তু হবে না, কারণ আমি তো সব স্লাইড ধামধুম খালি দেখাই দিছি। তোমাকে এখন স্লাইডটা দিয়ে দিব, তোমার স্লাইডটা সুন্দর মতো হচ্ছে যে নোট করবা, প্রিন্ট করতে পারো, যাই করো না কেন, বাট দেখে পড়ে নিবা। যে আমরা বললাম খালি ওয়ান শট ক্লাস, ওয়ান শট ক্লাস, ওয়ান শট ক্লাসে এটাই হয়। ভাই আসলে স্লাইড দুমদাম পড়ায় দেয়, তুমি ভাবো ওয়াও 3 ঘন্টা শেষ না, এটা তোমার অ্যাবজর্ব করতে ঠিকই 6 ঘন্টা লাগবে। তো কালকার ক্লাস হোক, এই 3টা ক্লাস মিলে টোটাল আমাদের 2.5 থেকে 3 ঘন্টার হচ্ছে যে একটা লেকচার হবে ইন টোটাল। এই 3 ঘন্টার লেকচার বা প্লেলিস্টটা তোমরা নিজে বসে নোট করে করে সুন্দর মতো তুলতে তোমাদের কিন্তু অ্যারাউন্ড প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগে যাবে। তো 6 থেকে 7 ঘন্টা হাতে সময় নিয়ে দেন বসে তারপর পড়াশোনা করবা। আশা করি তোমাদের অনেক উপকার হয়েছে। দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে। স্লগ ওভার 1.0 তে সবাই অবশ্যই ভর্তি হয়ে যাও। আমার আইসিটি যদি বই লাগে বা অন্য কোনো হেল্প লাগে সেখানে আমি তোমাদের রাজি আছি তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই বেশ ভালো একটা পরীক্ষা দিতে পারবা। আসসালামু আলাইকুম।